সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানি। আজকে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারের ৮ম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, সারা, সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। নওশিন, হ্যালো, কেমন আছো? ওকে, তুবা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? মুশফিকা, সন্দীপন, সুদীপন না? ওকে। আবু হুরায়রা, মদিনা, আপন, নুসরাত, মাইমুনা, সামিয়া, তাসমিয়া, রুদ্র, আপন, জান্নাতুল নাইম। ওকে, ঠিক আছে, সবাই তোমরা ভালো আছো? ওকে, হাবিবা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে আমরা জীবকোষ এবং টিস্যু যে চ্যাপ্টারটা রয়েছে এর আমরা আজকে অঙ্গ ও তন্ত্র এবং অণুবীক্ষণ যন্ত্র এই দুইটা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলোচনার শুরুতে প্রথমে বরাবরই তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমরা প্রতি ক্লাসে, সেটা হলো যে তোমরা জানো যে আমাদের কোয়ার্টার 2 থেকে একটা অফার চলছে এখন, সেটা হলো 4,500 টাকার যে কোর্স, সেটা আমরা এখন 3,000 টাকায় তোমাদেরকে দিচ্ছি। এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। তোমরা প্রোমো কোড 25Q2, 25Q2, এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা এই অফারটা নিতে পারো। ঠিক আছে? যারা এখনো কোয়ার্টার 2 এ ভর্তি হওনি, আশা করি খুব শীঘ্রই তোমরা ভর্তি হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আসো অঙ্গ। অঙ্গ তাহলে কাকে বলে? আচ্ছা, তাহলে অঙ্গ কাকে বলবো বলো তো? অঙ্গ কাকে বলে? তোমরা বলো তো, জীবদের গঠন এবং কাজের এককে কি বলে? জীবদের গঠন এবং কাজের এককে কি বলে? হুম, বলো। জীবদের গঠন এবং কাজের এককে কি বলে? তোমরা জানো যে জীবদের গঠন এবং কাজের এককে বলা হয় কি? কোষ, রাইট? আচ্ছা, অনেকগুলো কোষ যদি একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে পাশাপাশি অবস্থান করে যদি একই ধরনের কাজ করে, তখন সেই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু বা কলা। তাই না? টিস্যু বা কলা, টিস্যু বা কলা। এরকম অনেক টিস্যু বা কলা একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে তাকে বলা হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় তন্ত্র। আর অনেকগুলো তন্ত্র মিলেই হলো আমাদের শরীর বা দেহ। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো অঙ্গ কাকে বলে, তাহলে এটার উত্তর কি হবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি অঙ্গ কাকে বলে, তাহলে উত্তর কি হবে? অঙ্গ কি? অনেকগুলো অনেকগুলো টিস্যু বা কলার সমষ্টি। তাহলে অনেকগুলো টিস্যু বা কলা একসাথে মিলিত হয়ে অঙ্গ তৈরি করে। ঠিক আছে? যেমন তোমাকে একটা আমি এক্সাম্পল দিই। মনে করো এটা হলো আমাদের অন্ননালী, এটা হলো আমাদের পাকস্থলী, হুম, এটা হলো আমাদের ক্ষুদ্রান্ত। ওকে, ক্ষুদ্রান্ত। আর এদিকে হলো বৃহদান্ত্র, এটা হলো বৃহদান্ত্র। ঠিক আছে? ওকে, হুম, এটা হলো বৃহদান্ত্র। এখন এই যে এটার নাম হলো অন্ননালী, হ্যাঁ, এটার নাম হলো অন্ননালী। ওকে, এটার নাম হলো পাকস্থলী, এই অংশটুকুর নাম হলো পাকস্থলী, এটার নাম হলো পাকস্থলী। দেন এই যে যেই সরু জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হলো ক্ষুদ্রান্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জিনিসটুকুর নাম হলো ক্ষুদ্রান্ত। ঠিক আছে? ক্ষুদ্রান্ত। আর এই যে মোটা মোটা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার নাম হলো বৃহদান্ত্র। এই পর্যন্ত এটার নাম হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন একটা জিনিস দেখো, যে এই যে আমি যে অংশটা এঁকেছি, এই যে অন্ননালী, হ্যাঁ, এই অন্ননালী কি দিয়ে তৈরি? এই অন্ননালী অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এই অন্ননালীর মধ্যে অসংখ্য কোষ থাকে এবং সবগুলো কোষের কাজই কি? খাদ্য পরিপাকে সাহায্য করা। এই সবগুলো কোষের কাজই হলো খাদ্য পরিপাকে সাহায্য করা। ঠিক আছে? তাহলে আমরা বলেছি অনেকগুলো কোষ,
যদি একত্রিত হয়ে পাশাপাশি অবস্থান করে এবং একই রকমের কাজ করে তখন সেই কোষের সমষ্টিকে কি বলে? টিস্যু বা কলা। তার মানে এখানে অনেকগুলো টিস্যু বা কলা আছে। তাহলে এই সব টিস্যু বা কলাগুলো মিলেই হলো এই অন্ননালী তৈরি হয়েছে। এই সবগুলো টিস্যু বা কলা মিলেই এই অন্ননালীটা তৈরি হয়েছে। ক্লিয়ার? একইভাবে এই যে পাকস্থলী, মনে করো পাকস্থলীতে এই কোষগুলো আছে, এই কোষগুলো আছে। তাহলে এই সবগুলো কোষ মিলে কি তৈরি হয়েছে? টিস্যু বা কলা। ওকে, তাহলে এরকম টিস্যু বা কলা তো আর অল্প থাকে না, এরকম এক লেয়ার থাকে না, আরো অনেক থাকে। তাহলে এই যে আরো লেয়ার, তাহলে টিস্যু বা কলা এই যে আরো। তাহলে এই যে অনেকগুলো টিস্যু বা কলা মিলে কি তৈরি হয়েছে? এই যে পাকস্থলী তৈরি হয়েছে। এবং এই টিস্যু বা কলাগুলোর কাজ কি? এটারও কাজ হলো খাদ্য পরিপাক করা। তাহলে এই টিস্যু বা কলাগুলো একসাথে মিলিত হয়ে কি তৈরি করেছে? পাকস্থলী নামে অঙ্গ তৈরি করেছে। বুঝতে পেরেছ? পাকস্থলী নামক অঙ্গ তৈরি করেছে। একইভাবে এখানেও অনেকগুলো কোষ রয়েছে। তাহলে অনেকগুলো কোষ মিলে কি তৈরি করেছে? ক্ষুদ্রান্ত নামক অঙ্গ তৈরি করেছে। ঠিক আছে, এবং এরও কাজ হলো খাদ্য পরিপাক করা। খাদ্য পরিপাক, এর কাজও হলো খাদ্য পরিপাক। বুঝতে পেরেছো? তা এখন একটা জিনিস দেখো, তাহলে অনেকগুলো টিস্যু একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? অন্ননালী তৈরি করে বা অঙ্গ তৈরি করে। তাহলে এগুলো প্রত্যেকটা অঙ্গ, অন্ননালী একটা অঙ্গ, পাকস্থলী একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত এগুলো হলো একটা অঙ্গ, বৃহদান্ত্র এগুলো হলো একটা অঙ্গ, এগুলো অঙ্গ। তাহলে এই যে অনেকগুলো অঙ্গ, এই সবগুলো অঙ্গকে আমি যদি এই সবগুলো অঙ্গকে এখন লিখি, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, আর কি? বৃহদান্ত্র। তাহলে এই যে সবগুলো অঙ্গ, এই সবগুলো অঙ্গকে আমি একসাথে বলবো কি? অঙ্গগুলো সমষ্টিকে কি বলে বলো? তাহলে সব অঙ্গের সমষ্টিকে আমরা একসাথে বলবো হলো তন্ত্র। সবাই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। এই জিনিসগুলো সবাই ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও। সবাই ক্লিয়ার? হুম, তাহলে এই যে তন্ত্র, এই তন্ত্র কিসের সাথে কাজ করে? মানে এই তন্ত্রের মেইন কাজটা কি? এই তন্ত্রের মেইন কাজটা কি? খাদ্য পরিপাক করা। তাহলে এই তন্ত্রকে আমরা বলতে পারি পরিপাক তন্ত্র। তাহলে এই তন্ত্রের নাম আমরা বলতে পারি পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র। সবাই ক্লিয়ার? হাবিবা, অনুরাধা, সুমাইয়া, আজান, নীলিমা, ওকে, ভেরি গুড। তাহলে দেখো, অঙ্গ কি? এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদের অংশ বিশেষ। নির্দিষ্ট কাজ করবে অঙ্গ, এক এক অঙ্গ এক এক রকমের কাজ করবে। ঠিক আছে, ওকে। এখন অঙ্গ সংস্থান বিদ্যা, দেহের অঙ্গ সমূহ নিয়ে বিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। দুই ধরনের রয়েছে, একটা হলো বহি অঙ্গ সংস্থান বিদ্যা আর একটা হলো অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। বহি, নাম হলো বহি। তাহলে বহি মানে কি? বাইরে। বহি মানে বাইরে। আর অন্ত মানে কি? অন্ত মানে ভেতরে। অন্ত মানে ভেতরে। তাহলে বহি অঙ্গ সংস্থান মানে হলো যেসব অঙ্গ বাইরে থেকে দেখা যায় তাদেরকে বলছি আমরা বহি অঙ্গ সংস্থান। আর অন্ত অঙ্গ সংস্থান মানে যেসব অঙ্গ বাইরে থেকে দেখা যায় না সেগুলোকে আমরা বলছি অন্ত অঙ্গ সংস্থান। ঠিক আছে, তাহলে যেমন দেখো বহি অঙ্গ সংস্থান, এই অঙ্গগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। কান, চোখ, নাক, তাই না, মুখ, হাত, পা। তাহলে এগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই। তাহলে এগুলোকে আমরা বলছি বহি অঙ্গ সংস্থান, রাইট? আর অন্ত অঙ্গ সংস্থান যেমন এগুলো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, অগ্নাশয়, তারপর হলো স্ত্রী প্রজনন তন্ত্র, যকৃত, হ্যাঁ, হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, এগুলোকে আমরা দেখতে পাই বাইরে থেকে? দেখতে পাই না। তাহলে এগুলোকে আমরা বলছি অন্ত অঙ্গ সংস্থান। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে।
তাহলে তন্ত্র কি? আমরা অলরেডি আলোচনা করেছি যে তন্ত্র জিনিসটা কি। তাহলে কি হবে তন্ত্র? তন্ত্র কি? হ্যাঁ, চোখ তো অবশ্যই অঙ্গ, চোখ অবশ্যই অঙ্গ। তাহলে তন্ত্র কি? অনেকগুলো অঙ্গের সমষ্টি। দেখো সেই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে কতগুলো অঙ্গের সমষ্টি হলো তন্ত্র। যেমন কি কি তন্ত্র রয়েছে? যেমন কিছু তন্ত্র রয়েছে যারা পরিপাকে কাজ করে, তাদেরকে আমরা বলছি পরিপাক তন্ত্র। যেসব তন্ত্র শ্বসনে কাজ করে তাদেরকে আমরা বলছি শ্বসন তন্ত্র। যেসব তন্ত্র রেচনে কাজ করে তাদেরকে বলছি আমরা রেচন তন্ত্র। যারা প্রজননে কাজ করে তাদেরকে আমরা বলছি প্রজনন তন্ত্র। তাহলে এরকম তন্ত্র কি কি রয়েছে? পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, প্রজনন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র। বুঝতে পেরেছো এই জিনিসগুলো? ওকে, আচ্ছা। এখন আসো পরিপাক তন্ত্র জিনিসটা কি। আমরা অলরেডি বলেছি যে পরিপাক তন্ত্র এটা কি করবে? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশন, এই চারটা কাজ করে। আমরা ধরো যে খাবারগুলো খাই, সেই খাবারগুলো কিন্তু খাবারের ভেতরে যে শক্তি থাকে, যে পুষ্টিগুলো থাকে, সেই পুষ্টিগুলো আমাদের শরীর শুষে নেয়, আমাদের শরীরের মধ্যে চলে যায়। দেন বাকি যে খাবারের অংশগুলো থাকে, সেই অংশগুলোই আমাদের পায়খানা হিসেবে, মল হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়। বুঝতে পেরেছো? আমরা যে খাবারগুলোই খাই, সেই খাবারগুলো থেকে যে পুষ্টি পদার্থগুলো, যে শক্তি, এগুলো যখন শরীরের মধ্যে থাকে, শরীর চুষে নেয়, নেওয়ার পরে বাকি যে অংশ থাকে খাবারের, সেগুলোকে মল আকারে শরীর থেকে বের করে দেয়। বুঝতে পেরেছো? তাহলে এই কাজটা যে তন্ত্রগুলো করে, যে তন্ত্র করে, সেটাকে আমরা বলছি পরিপাক তন্ত্র। ঠিক আছে? এবং পরিপাক তন্ত্র শুরু হয় কোথা থেকে এবং শেষ হয় কোথা থেকে? পরিপাক তন্ত্র শুরু হয় মুখ ছিদ্র থেকে আর শেষ হয় হলো পায়ুছিদ্র পর্যন্ত। তাহলে এই মুখ ছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত হলো পরিপাক তন্ত্র। মুখ ছিদ্র থেকে এই যে এই যে এই যে এই মুখ ছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত, এটা হলো পরিপাক তন্ত্র। ঠিক আছে? এবং পরিপাক তন্ত্রের সাথে শুধু পরিপাক নালী থাকে না, খাদ্য পরিপাকের জন্য, খাবার হজম করার জন্য আরো কিছু অঙ্গ থাকে, কিছু গ্রন্থি থাকে। যেমন যকৃত, ঠিক আছে, এটা একটা গ্রন্থি। অগ্নাশয়, ঠিক আছে, লালা গ্রন্থি, এগুলো। বুঝতে পেরেছো? যেমন একটা দেখো, আমরা যখন একটা খাবার খাই, খাবারের দুইটা ঘটনা ঘটে। ধরো তুমি যখন একটা খাবার খাচ্ছ, সেই খাবারটা মুখ দিয়ে খাচ্ছ, তাই না? তুমি খাবার খাচ্ছ মুখ দিয়ে, এবং হাগু বের হচ্ছে কোথা দিয়ে? আর এক জায়গা দিয়ে, তাই তো? তাহলে খাবারটা খাচ্ছ মুখ দিয়ে, কিন্তু হাগুটা বের হচ্ছে আর এক জায়গা দিয়ে। তার মানে এই খাবারটা একটা জায়গায় দিলে, দেওয়ার পরে সেই খাবারটা পরিবাহিত হয়ে এই যে এই পথ দিয়ে বের হলো। তার মানে খাবারটাকে নিয়ে যেতে হয়। তাহলে এই নিয়ে যাওয়ার জন্য এই অংশগুলো কাজ করে। তুমি খাচ্ছ খাবার, তাই না? বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক, খাবার খাচ্ছ, কিন্তু তুমি যদি মানে খাবারের পরে তুমি যখন হাগু করো, হাগু করার সময় কি আর বিরিয়ানি খিচুড়ি বের হয়? না, বের হয় না। হাগু করার সময় হাগুই বের হয়। তাহলে এই যে খাবারটাকে, এই যে খিচুড়ি এবং বিরিয়ানিকে হাগুতে পরিণত করলো, এইটা যারা করে থাকে, এই গ্রন্থিগুলো এই কাজটা করে থাকে। যকৃত, অগ্নাশয়, লালা গ্রন্থি এই কাজগুলো করে থাকে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি পরিপাক তন্ত্র দুইটা অংশ দিয়ে তৈরি। একটা হলো পৌষ্টিক নালী বা পরিপাক নালী, আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। যে নালীর মতো অংশ, সেটাকে আমরা বলছি পৌষ্টিক নালী। ঠিক আছে? তাহলে দেখো, মুখ ছিদ্র থেকে শুরু করে এই যে পায়ু ছিদ্র পর্যন্ত, এটাকে বলছি আমরা পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালীতে কি কি অংশ রয়েছে? প্রথমে মুখ রয়েছে, তারপর কি অন্ননালী রয়েছে, এই যে অন্ননালী। তারপরে কি এই অংশটার নাম হলো পাকস্থলী, এই অঙ্গর নাম। তারপরে কি এই যে ছোট ছোট যে পেঁচানো পেঁচানো এই যে এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নাম হলো ক্ষুদ্রান্ত। আর এই যে বড় যে অংশগুলো দেখতে পাচ্ছ, যে এই বড় অংশটা, এটার নাম হলো বৃহদান্ত্র। আর এই যে এই ফোলা অংশটার নাম, এটার নাম হলো মলাশয়। তাহলে এই সব কিছু হলো পৌষ্টিক নালীর অংশ। তাহলে আমরা যখন যে খাবারটা খাই,
সেই খাবারটা এই নালীপথ দিয়ে, 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 এই দিক দিয়ে, এই দিক দিয়ে বের হয়ে যায়। ক্লিয়ার? মলাশয় হলো এখানে খাবারটা জমা থাকে, কিছু সময়ের জন্য মলাশয়ে খাবার না মানে মল জমা থাকে, মলাশয়ে মলটা জমা থাকে। ঠিক আছে? ওকে। আর পৌষ্টিক গ্রন্থি কি? এই যে আমরা যে বলেছি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারটা হাগুতে পরিণত হচ্ছে, তাহলে খাবারটাকে পরিপাক করা হচ্ছে। এই পরিপাক করার জন্য যে বিভিন্ন রকমের এনজাইম, এই বিভিন্ন রকমের রস নিঃসরণ করে হলো কে? পৌষ্টিক গ্রন্থি। তাহলে পৌষ্টিক গ্রন্থি কি কি রয়েছে দেখো? পৌষ্টিক গ্রন্থির মধ্যে রয়েছে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়। বুঝতে পেরেছ? এই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ হয় এবং এই এনজাইমগুলো খাদ্যকে পরিপাক করে, মানে খাদ্যকে হজম করে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তোমরা এগুলো জানো, কিন্তু এগুলো আমরা কিভাবে খাদ্য হজম হয়, কিভাবে খাদ্য পরিপাক হয়, এগুলো আমরা বলবো না, এগুলো তোমাদের অন্য চ্যাপ্টারে পড়া। ঠিক আছে? তোমরা এগুলো পড়েছো না যে কিভাবে খাদ্য হজম হয়, শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার কিভাবে পরিপাক হয়, তোমরা কি পড়েছো এগুলো? পড়েছো? পড়নি এখনো? আচ্ছা, না পড়লে পরে তোমাদের অন্য একটা চ্যাপ্টারে আছে এটা। হ্যাঁ, কিভাবে হয় সেটা অন্য চ্যাপ্টারে পড়ানো হবে। ওকে। তাহলে আমি যদি বলি কোনটি পৌষ্টিক গ্রন্থির উদাহরণ বা কোনটি পৌষ্টিক গ্রন্থির উদাহরণ নয়, আমরা পারবো? ওকে। এরপর আসো শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র মানে কি? মানে হলো আমরা শ্বাস গ্রহণ করি, মানে অক্সিজেন গ্রহণ করি, রাইট? দেন এই অক্সিজেন কি হয় তোমরা জানো? বলো তো, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এই অক্সিজেনটা কি হয়, কোনো আইডিয়া আছে তোমাদের? এই অক্সিজেনটা কি হয়, কোনো আইডিয়া? কোনো আইডিয়া নেই? আচ্ছা, তোমাকে আমি তাহলে জিনিসটা দেখাই। মনে করো এটা তোমার শরীরে একটা কোষ। হ্যাঁ, এই যে এটা হলো তোমার শরীরের একটা কোষ। ঠিক আছে? এটা একটা কোষ। আর এটা হলো ফুসফুসের, এটা শ্বাসনালী, এটা হলো ফুসফুস। ঠিক আছে? আচ্ছা, এটা হলো একটা রক্তনালী, এর নাম হলো ধমনী। হুম, এটা আর একটা রক্তনালী, এর নাম হলো শিরা, এর নাম হলো শিরা। ঠিক আছে? ঘটনা কি হয় দেখো, আমরা যখন শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করার সময় আমরা কি গ্রহণ করি? শ্বাস গ্রহণ করার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই না? তাহলে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনটা এই পথ দিয়ে এই পথ দিয়ে যায়, এই অক্সিজেন এই পথ দিয়ে এই পথ দিয়ে যেতে থাকে। ওকে, কে যায়? অক্সিজেন যায়, কিন্তু এই যে এই পথ দিয়ে যেতে থাকে, এই পথ দিয়ে যেতে থাকে। দেন কি হয়, এই অক্সিজেন এই যে এই পথ দিয়ে যেয়ে যেয়ে এই অক্সিজেনটা এই রক্তনালীতে আসে। ওকে, দেন রক্তনালী দিয়ে অক্সিজেনটা যায় কোথায়? এইভাবে করে এই অক্সিজেনটা যায় কোথায়? এই অক্সিজেন যায় হলো কোষের মধ্যে, কোষের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে। ওকে, আচ্ছা, আমরা যে খাবার দাবারগুলো খাই, যেমন শর্করা জাতীয় খাবার যে খাই, শর্করা জাতীয় খাবার পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজ এটাও কিন্তু কোষের মধ্যে যায়। ঠিক আছে? এই গ্লুকোজ এটাও কোষের মধ্যে যায়। তাহলে এই যে গ্লুকোজ কোষের মধ্যে গেল। এখন এই যে গ্লুকোজ এবং অক্সিজেন এর মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হবে, এর মধ্যে একটা বিক্রিয়া সংঘটিত হবে। এই বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে এখানে শক্তি তৈরি হবে, কোষের মধ্যে শক্তি তৈরি হবে। আর কি তৈরি হবে? কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং কোষের মধ্যে পানি তৈরি হবে। এই তিনটা জিনিস কোষের মধ্যে তৈরি হবে। ঠিক আছে? পানি। ওকে, এই যে কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইড এটা আবার এই শিরা দিয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডটা যেতে থাকবে। কোথায় যাবে দেখো তো? আবার ফুসফুসের দিকে যাবে, গিয়ে এদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যাবে, গিয়ে এই যে শ্বাসনালী, এই শ্বাসনালী দিয়ে কার্বন ডাই অক্সাইড যাবে, গিয়ে এই শ্বাসনালী দিয়ে এই যে আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। তাহলে আমরা অক্সিজেন গ্রহণ করছি, সরি এটা মুখ দিয়ে কেন বের করলাম, এটা তো নাক দিয়ে বের হবে, তাই না? এই যে এই যে
কার্বন ডাই অক্সাইড বের করে দিলাম আর অক্সিজেন গ্রহণ করলাম। ওকে, তাহলে এই যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, এই ঘটনাটাকে আমরা বলছি শ্বসনতন্ত্র। তাহলে এই পুরো ঘটনাটা হলো শ্বসন। তাহলে অক্সিজেন গ্রহণ হচ্ছে, দেন সেই অক্সিজেন রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষের ভেতরে যাচ্ছে, কোষের মধ্যে বিক্রিয়া হচ্ছে, কোষের মধ্যে শক্তি তৈরি হচ্ছে, কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এবং এই কার্বন ডাই অক্সাইড আবার রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড আবার দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। এই যে যে ঘটনা, এই ঘটনাটার জন্য যেই অঙ্গগুলো কাজ করে, সেই অঙ্গগুলোকে একসাথে বলা হয় শ্বসনতন্ত্র। তাহলে শ্বসন জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তাহলে অক্সিজেন গ্রহণ করার জন্য, অক্সিজেন পরিবহন করার জন্য, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য যেসব অঙ্গ দরকার সেগুলোকে বলছি আমরা শ্বসনতন্ত্র। তাহলে কি কি অঙ্গ দরকার? নাসাগহ্বর, তারপর ষড়যন্ত্র, ট্রাকিয়া বা শ্বাসনালী, তারপরে হলো ফুসফুস, ফুসফুসের ভেতরে আরো কিছু অংশ থাকে, ব্রঙ্কিওল বলে, তারপর অ্যালভিওলাস, এই জিনিসগুলো দরকার। তাহলে এগুলো কিসের অংশ? শ্বসনতন্ত্রের অংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে দেখো, পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে সঞ্চিত খাদ্যকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন। তাহলে আমি যে কথাটা বলেছি এখন কি বুঝতে পেরেছো? গৃহীত অক্সিজেনের সাহায্যে সঞ্চিত যে খাবার, সঞ্চিত খাবার কোনটা ছিল? গ্লুকোজ। তাহলে সঞ্চিত খাদ্যকে জারণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে? শক্তি তৈরি করবে, এই যে শক্তি উৎপাদন। বুঝতে পেরেছো? এই লাইনটা এখন বুঝতে পেরেছো কিনা বলো? এই লাইনটা এখন বুঝতে পেরেছো কিনা বলো? বোঝা গেল? ওকে, তাহলে বলো তো এই উত্তরটা দাও যদি বুঝতে পারো। নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ? কি হবে উত্তর? বলো। ও, ভেরি গুড, ফুসফুস, তাই না? ওকে, এরপরে আসে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, আচ্ছা, তোমরা কি স্নায়ুতন্ত্রের নাম শুনেছো? স্নায়ুতন্ত্রের নাম শুনেছো তোমরা? ওকে, তাহলে স্নায়ুতন্ত্র মানে কি? স্নায়ুতন্ত্র অনেকগুলো নিউরন দিয়ে তৈরি বা স্নায়ু দিয়ে তৈরি। নিউরন আর স্নায়ু কিন্তু একই জিনিস। নিউরন আর স্নায়ু একই জিনিস, হ্যাঁ? নিউরন অথবা স্নায়ু একই জিনিস কিন্তু, হ্যাঁ? এটা আবার আলাদা কিছু মনে করো না। আচ্ছা, তাহলে নিউরন বা স্নায়ু এগুলো দিয়ে তৈরি। হ্যাঁ, সারা শরীরেই থাকে স্নায়ুতন্ত্র, এই যে সারা শরীরে থাকে। ঠিক আছে, ওকে। এখন এই স্নায়ুতন্ত্রের কাজ কি? দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এখন একজনকে আঁকবো। এটা একটু ইয়ে করা যায় না? এটা কালো কালো ইয়েটা চেঞ্জ করা যাবে?
মেইন ব্ল্যাক নাই? তাহলে এটাই থাক। এই যে এই যে, না না এটা সবুজ তো, এটাই যাক। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, ঘটনা কি হয়, মনে করো এটা হলো তুমি, এটা হলো তুমি, হ্যাঁ, এটা তোমার নাক, এটা তোমার ভ্রু, এটা তোমার শরীর, হ্যাঁ, এটা তোমার পা, আর এটা তোমার হাত। হুম, এটা হলো আঙ্গুল, এদিকেও আঙ্গুল। আচ্ছা এই আঙ্গুলগুলো আবার ছোট হয়ে গেল কেন বুঝলাম না, তুমি কি প্রতিবন্ধী? আচ্ছা এই আঙ্গুলগুলো একটু সাইজ করি, এই যে আঙ্গুল তোমার। ওকে, আচ্ছা এখন কি হয় দেখো, মনে করো তোমাকে একজন চিমটি মারলো, হ্যাঁ, তোমাকে একজন চিমটি মারলো, কেউ একজন চিমটি মারলো। ওকে, তাহলে এই যে তোমাকে চিমটি মারলো না, এই উদ্দীপনাটা একটা নিউরনের মাধ্যমে, একটা স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনা তোমার মাথায় চলে যাবে, তোমার ব্রেইনে চলে যাবে, তোমার ব্রেইনে চলে গেল। এই উদ্দীপনা একটা নিউরনের মাধ্যমে তোমার ব্রেইনে চলে যাবে। ব্রেইন এখন ডিসিশন নিবে যে যে তোমাকে চিমটি মেরেছে তাকে আমি থাপ্পড় মারবো, নাকি লাথি মারবো, নাকি কি করব। ঠিক আছে, গতকাল বলেছিলাম, সেটাই আমি মনে করিয়ে দিচ্ছি। এখন ব্রেন যদি এখন মনে করে যে তাকে এই হাত দিয়ে থাপ্পড় মারি, তাহলে আর একটা নিউরনের মাধ্যমে এই উদ্দীপনা এই হাতে চলে যাবে, দেন এই হাত দিয়ে থাপ্পড় মারবে। তাহলে এই কথাটা দেখো, উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা। ঠিক আছে, ক্লিয়ার? গতকালকে আমরা বলেছিলাম। ওকে, এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র করে কি, অনিচ্ছুক পেশির কাজ নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে কিছু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে যেগুলো অটোমেটিক কাজ করে। যেমন তুমি যখন খাদ্য পরিপাক করছো, এটা কি তুমি তোমার ইচ্ছে মতো করছো? তাহলে এই খাদ্য পরিপাক কে করে? অটোমেটিক ভাবে হয়। ক্লিয়ার? মুস্তাক একটা টেনশনে পড়ে গেছে, বইয়ে লেখা আছে বৃহদন্ত্র, আমি বলেছি বৃহদান্ত্র। তাহলে এতে কি মানে কি সমস্যা? বৃহদন্ত্র হবে, বই লেখা আছে ওটাই হবে, কোন কোন বই দেখবে বৃহদান্ত্র লেখা আছে, এগুলো মেজর ইস্যু না। হ্যাঁ, ওই লাইসোসোম আর লাইসোজোম, রাইবোসোম আর রাইবোজোম, গলগি বডি আর গলজি বডি, এগুলো মেজর ইস্যু না। হ্যাঁ, ওকে, আচ্ছা এরপরে হলো রেচনতন্ত্র। রেচনতন্ত্র জিনিসটা কি? আচ্ছা, আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। হ্যাঁ, যেমন আমরা যখন আমিষ জাতীয় খাবারগুলো খাই, আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, তোমাকে কনসেপ্টটা বোঝাই জাস্ট। হ্যাঁ, কনসেপ্ট বুঝলে জিনিসগুলো ইজি। পাকস্থলী, এই যে মনে করো এগুলো হলো ক্ষুদ্রান্ত, হ্যাঁ ক্ষুদ্রান্ত। আচ্ছা, এটা হলো লিভার। ওকে, আচ্ছা আমরা যখন আমিষ জাতীয় খাবার খাই, আমিষ বা প্রোটিন জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার কি দিয়ে তৈরি তোমরা কি জানো? আমিষ জাতীয় খাবার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আমিষ জাতীয় খাবার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। ওকে, তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে আমিষ জাতীয় খাবার তৈরি করে। তাহলে বলো তো, আমিষ জাতীয় খাবার যদি পরিপাক হয় বা আমিষ জাতীয় খাবার যদি ভাঙে, তাহলে কি পাওয়া যায়? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে আমি যখন আমিষ জাতীয় খাবারটা খাচ্ছি, আমি যখন আমিষ জাতীয় খাবার খাচ্ছি, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, তুমি যাই খাও না কেন, তাহলে সেই আমিষ জাতীয় খাবারটা এখানে আসবে, আসলো। আসার পরে এই আমিষ জাতীয় খাবারটা এখন পরিপাক হবে। আচ্ছা বলো তো, আমিষ জাতীয় খাবার যদি পরিপাক হয় তাহলে আমি কি পাবো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো না? এখানে এই ক্ষুদ্রান্তের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো কি না? পাবো। এই অ্যামিনো অ্যাসিডগুলো, এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। কোথায় যাবে? রক্তের মাধ্যমে এগুলো লিভারে চলে যাবে। তাহলে অ্যামিনো অ্যাসিডগুলো কোথায় চলে যাবে? লিভারে চলে যাবে। কোথায় চলে গেল? এগুলো এখন চলে যাবে লিভারে। তাহলে অ্যামিনো অ্যাসিড এখন কোথায় চলে গেল? লিভারে চলে গেল। দেন লিভারে হবে কি, এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া। আর কি তৈরি হবে? ইউরিয়া তৈরি হবে, লিভারে তৈরি হবে। তাহলে আমিষ জাতীয় খাদ্য খাওয়ার ফলে কি কি জিনিস তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়।
ইউরিক অ্যাসিড তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয়। ওকে, মজার ব্যাপার হলো অ্যামোনিয়া, ইউরিয়া এই জিনিসগুলো হলো বিষাক্ত পদার্থ। এগুলো বডিতে বা আমাদের শরীরে যদি বেশিক্ষণ থাকে তাহলে শরীরে যে বিভিন্ন অঙ্গ থাকে সেই অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। ওকে, তাহলে এই পদার্থগুলোকে এখন আমার শরীর থেকে বের করে দিতে হবে। কি কি পদার্থ? এই অ্যামোনিয়া আর ইউরিয়া, এগুলোকে শরীর থেকে বের করে দিতে হবে। তাহলে কিভাবে বের করে দিতে হবে? এগুলো এখন আমরা বের করব হলো এই যে এটার মধ্যে, ঠিক আছে? এবং কিভাবে আসবে? আর একটা রক্তনালীর মাধ্যমে। এই যে এটা হলো মনে করো আর একটা রক্তনালী, এই রক্তনালীর মাধ্যমে এই অ্যামোনিয়া, এই যে এই অ্যামোনিয়া আর হলো ইউরিক অ্যাসিড, এই যে ইউরিক অ্যাসিড, ইউতে হলো ইউরিক অ্যাসিড, এই কিডনিতে আসবে, কিডনি দিয়ে তারপরে এগুলো চলে যাবে কোথায়? ধীরে ধীরে মূত্র আকারে এগুলো শরীর থেকে বের হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমি জাতীয় খাবারের ফলে এই যে যে পদার্থগুলো তৈরি হচ্ছে, এগুলো হলো বর্জ্য পদার্থ, এগুলো হলো বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থগুলো আমরা যার মাধ্যমে বের করে যেই তন্ত্রের মাধ্যমে বের করে দেই তাকেই আমরা বলছি রেচনতন্ত্র। তাহলে রেচনতন্ত্রে কি কি অংশ রয়েছে? বৃক্ক রয়েছে, এই অংশটার নাম হলো বৃক্ক, বা আমরা যেটাকে আমরা বলি কিডনি। হ্যাঁ, তাহলে রেচনতন্ত্রে কি কি অংশ রয়েছে? বৃক্ক, রাইট, তারপর কি? ইউরেটার, ইউরেটার, দেন হলো মূত্রথলি, এটার নাম হলো মূত্রথলি, আর কি? মূত্রনালী, যে এটার নাম হলো মূত্রনালী, মূত্রনালী, ঠিক আছে? তাহলে এগুলোর মাধ্যমে আমরা বের করে দিই, এই অংশটার মাধ্যমে আমরা বের করে দিচ্ছি। তাহলে আমরা বলেছি অনেকগুলো অঙ্গ নিয়ে তন্ত্র তৈরি হয়। তাহলে এখানে বৃক্ক হলো একটা অঙ্গ, ইউরেটার একটা অঙ্গ, মূত্রথলি একটা অঙ্গ, মূত্রনালী একটা অঙ্গ। তাহলে এই অঙ্গগুলো মিলে যে তন্ত্রটা তৈরি তাকে বলছি আমরা রেচনতন্ত্র। তাহলে দেখো সেই কথাটা এখানে লেখা আছে। তাহলে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলতে কি বোঝাচ্ছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মানেই হলো আমরা যে বলেছি একটু আগে, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো, এই জিনিসগুলোকে বলা হয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সবাই ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাও। এই জিনিসগুলোকে বলছি আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সবাই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও তো। ওকে, তাহলে দেখো কি কি অংশ রয়েছে? বৃক্ক, বৃক্ক, ইউরেটার, মূত্রথলি আর মূত্রনালী, ঠিক আছে? ওকে, এরপর হলো জননতন্ত্র। জননতন্ত্র মানে হলো যেই তন্ত্র জননে অংশগ্রহণ করে, যে তন্ত্র জননে অংশগ্রহণ করে এবং যেই তন্ত্রের মাধ্যমে গ্যামেট তৈরি হয়। গ্যামেট মানে হলো জনন কোষ। গ্যামেট হলো ইংলিশ নাম, গ্যামেটের বাংলা নাম হলো জনন কোষ। জনন কোষ, জনন কোষ, জনন কোষ কাকে বলে? শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুইটাকে একসাথে বলা হয় জনন কোষ, ঠিক আছে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটোকে একসাথে বলা হয় জনন কোষ অথবা গ্যামেট। আচ্ছা, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি হয়? আমরা যে জনন কোষের কথা বলছি এখানে কি ঘটনা ঘটে? দেখো, মনে করো এটা একটা শুক্রাণু, মনে করো এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, ঠিক আছে? আর এটা একটা ডিম্বাণু, এটা একটা ডিম্বাণু। শুক্রাণু ছেলেদের তৈরি হয়, হ্যাঁ, শুক্রাণু যে জিনিসটা এটা ছেলেদের তৈরি হয়, শুক্রাণু তৈরি হয় ছেলেদের, শুক্রাণু এটা ছেলেদের তৈরি হয়। ওকে, আর ডিম্বাণু তৈরি হয় মেয়েদের, ডিম্বাণু তৈরি হয় মেয়েদের, ঠিক আছে? তাহলে এটা হলো ডিম্বাণু, ডিম্বাণুর নিউক্লিয়াস, আর এখানে হলো শুক্রাণুর নিউক্লিয়াস থাকে। শুক্রাণুর মাথার মধ্যে, শুক্রাণু পুরো মাথাটাই হলো শুক্রাণুর নিউক্লিয়াস। ওকে, তাহলে শুক্রাণু থাকে ছেলেদের, ডিম্বাণু থাকে মেয়েদের। এখন শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, এই মিলিত হওয়ার যে প্রক্রিয়া, এই মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিষেক। মিলিত হওয়ার প্রক্রিয়ার নাম হলো নিষেক।
তাহলে দুইজনে একসাথে আসলো, মিলিত হলো, কি সম্পন্ন হলো? নিষেক তৈরি হলো বা নিষেক সম্পন্ন হলো। ঠিক আছে, এই নিষেকের ফলে নতুন একটা কোষ তৈরি হয়, এই দুইটা মিলে নতুন একটা কোষ তৈরি হয়, নতুন একটা কোষ তৈরি হয়। তাহলে এই যে যে নতুন কোষটা তৈরি হচ্ছে, এই যে নতুন যে কোষ তৈরি হচ্ছে, নতুন যে কোষ তৈরি হচ্ছে, এই যে নতুন যে কোষটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই কোষটার নাম হলো জাইগোট। তোমরা জাইগোট নামটা কারা কারা শুনেছো বলো তো? এই যে নতুন যে কোষ তৈরি হলো, এই কোষটার নাম হলো জাইগোট। এই জাইগোট নামটা তোমরা কারা কারা শুনেছো বলো? এই কোষটার নাম হলো জাইগোট, শুনেছো? পরবর্তীতে হয় কি, এই জাইগোট থেকেই পরবর্তীতে এই জাইগোট থেকেই কি তৈরি হয়? এই জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে পরবর্তীতে কি তৈরি হয় জানো? এই যে এরকম একটা মানুষ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই যে শুক্রাণু তৈরি হচ্ছে, এই যে শুক্রাণু তৈরি হচ্ছে, এই যে ডিম্বাণু তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে? বিভিন্ন অঙ্গে তৈরি হচ্ছে। হুম, এটাকে বলছি আমরা রেচনতন্ত্র। ঠিক আছে, তাহলে দেখো সেই কথাগুলো লেখা আছে। তাহলে দেখো, ভ্রূণ ও শিশুধারক অঙ্গ পরিণত বয়সে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, প্রাণী, এবং নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত গ্যামেট তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। ঠিক আছে, ওকে। এরপর আসে ত্বকতন্ত্র। ত্বককে বলা হয় আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, অঙ্গ। বড় গ্রন্থি তো না, অঙ্গ। তাহলে দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো ত্বক, সবচেয়ে বড় অঙ্গ। তাহলে দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো ত্বক। এর কাজ কি? বাইরের আঘাত থেকে রক্ষা করা। হ্যাঁ নিশাদ, আমরা জাইগোট থেকেই আমরা হই, জাইগোট থেকেই মানুষ হয়, জাইগোট থেকে, জাইগোটের মধ্যে কোষ বিভাজন হয় পরবর্তীতে মানুষ হয়। ওকে, এরপর আসো অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এখন অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা কি আছে এটা বোঝানোর আগে তোমাকে একটা কনসেপ্ট তাহলে বুঝতে হবে। মনে করো আমি একটা ব্যাগ আঁকবো, হ্যাঁ, এটা একটা ব্যাগ, এটা একটা ব্যাগের মতো জিনিস, হ্যাঁ, এবং এই ব্যাগের সাথে একটা নালী যুক্ত আছে, একটা নল যুক্ত আছে মনে করো। ঠিক আছে, ওকে। এখানে মনে করো আরেকটা ব্যাগ আছে, আরেকটা ব্যাগ আছে, কিন্তু এই ব্যাগের সাথে কোনো নল যুক্ত নাই। ওকে, আচ্ছা, এখানে কিছু পদার্থ তৈরি হয়, এই এখানে রাসায়নিক পদার্থ তৈরি হয়, এখানেও কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়। ওকে, এখানে যে রাসায়নিক পদার্থ তৈরি হয়, এই রাসায়নিক পদার্থটার নাম হলো এনজাইম। এখানে যে রাসায়নিক পদার্থ তৈরি হয়, এই রাসায়নিক পদার্থটার নাম হলো এনজাইম। ওকে, এবং এনজাইম যেখানে তৈরি হচ্ছে, যে থলিতে তৈরি হচ্ছে, এই থলিটার নাম হলো বহিঃক্ষরা গ্রন্থি। এই থলিটার নাম হলো বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা তাহলে বলো তো, বহিঃক্ষরা গ্রন্থি এর সাথে নালী যুক্ত থাকবে কি থাকবে না? কমেন্টে জানাও। বহিঃক্ষরা গ্রন্থি এর সাথে নালী যুক্ত থাকে কি থাকে না? থাকে। তাহলে এটা আরেকটা নাম হলো নালীযুক্ত গ্রন্থি, নালীযুক্ত গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে, সেই এনজাইমগুলো এই নালী দিয়ে, এই নালী পথ দিয়ে বাহিত হয়ে বিভিন্ন অঙ্গে গিয়ে কাজ করবে। ওকে, কিন্তু নিচের যেটা, এই নিচের যে থলি, এখানে যে তরল পদার্থ তৈরি হচ্ছে, এখানে যে রাসায়নিক পদার্থটা তৈরি হচ্ছে, এই রাসায়নিক পদার্থটার নাম হলো হরমোন। এবং হরমোন যেই থলির মধ্যে তৈরি হয়, সেই থলিটার নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি।
এই থলিটার নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, এখানে দেখো তো এই গ্রন্থির সাথে কোনো নালী যুক্ত আছে? নাই। তাহলে আমরা বলতে পারি এটা হলো নালীবিহীন গ্রন্থি। নালীবিহীন নালীবিহীন গ্রন্থি। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে হরমোনগুলো তৈরি হচ্ছে, তাহলে এই হরমোনগুলো এখানে তৈরি হওয়ার পর এগুলো কিভাবে পরিবাহিত হবে? যেহেতু নালী নাই, তাহলে এগুলো পরিবাহিত হবে হলো রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে। ওকে, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো এনজাইম কোথায় তৈরি হয়, বহিঃক্ষরা গ্রন্থিতে নাকি অন্তঃক্ষরা গ্রন্থিতে? উত্তর হলো বহিঃক্ষরা গ্রন্থিতে। হরমোন কোথায় তৈরি হয়, বহিঃক্ষরা গ্রন্থিতে নাকি অন্তঃক্ষরা গ্রন্থিতে? উত্তর হলো অন্তঃক্ষরা গ্রন্থিতে। সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে এখন কথাগুলো দেখো। নালীহীন বা নালীবিহীন গ্রন্থি, নিঃসৃত রসের নাম হলো হরমোন। রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট এখন জানাও। ওকে, এখন এই হরমোনগুলো যে কথা বললাম, এই হরমোনগুলো গ্রন্থির মধ্যে তৈরি হয়, তাই না? এবং এই গ্রন্থিগুলো বিভিন্ন রকমের গ্রন্থি রয়েছে আমাদের শরীরে। আমাদের শরীরে বিভিন্ন রকমের গ্রন্থি রয়েছে। আমি যদি গ্রন্থিগুলোর নাম এখন তোমাকে বলি, কি কি গ্রন্থি রয়েছে বলো তো, তুমি এখন সব বলতে পারবে। পিনিয়াল নামক গ্রন্থি রয়েছে আমাদের শরীরে। তারপরে পিটুইটারি নামে গ্রন্থি রয়েছে। থাইরয়েড নামে গ্রন্থি রয়েছে, থাইরয়েড। ওকে, থাইরয়েড নামে গ্রন্থি রয়েছে। দেন থাইমাস নামক গ্রন্থি রয়েছে। দেন আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক গ্রন্থি রয়েছে। দেন অ্যাড্রিনাল নামক গ্রন্থি রয়েছে। দেন ডিম্বাশয় নামক গ্রন্থি রয়েছে মেয়েদের ক্ষেত্রে। আর দেন শুক্রাশয় নামক গ্রন্থি রয়েছে ছেলেদের ক্ষেত্রে। তাহলে এই যে যে গ্রন্থিগুলো, এগুলো সব হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তার মানে আমি বলতে পারি এই গ্রন্থিগুলোর মধ্যে হরমোন তৈরি হয়। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। ইউরেথ্রা মানে হলো মূত্রনালী। মূত্রনালীর ইংলিশ নাম হলো ইউরেথ্রা। ওকে, ভেরি গুড। তাহলে এটার উত্তর দাও তো, যদি ক্লিয়ার হয়ে থাকে এটার উত্তর দাও। ওকে, ভেরি গুড। তাহলে রক্ত, তাই না? আচ্ছা, এবার আসো অণুবীক্ষণ যন্ত্র। হুম, অণুবীক্ষণ যন্ত্র। আচ্ছা, অণুবীক্ষণ। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছোট জিনিস বড় দেখা যায় না বড় জিনিস ছোট দেখা যায়? এটা আগে বলো। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছোট জিনিস বড় দেখা যায় না বড় জিনিস ছোট দেখা যায়? হুম, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইয়েস, ছোট জিনিস বড় করে দেখা যায়, তাই না? আর দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি দেখা যায়? দূরের জিনিস দেখা যায়, তাই তো? আচ্ছা, এখন এই যে অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্র এটা দুই ধরনের। একটা হলো আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং আরেকটা হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। আলোর সাহায্যে অণুবীক্ষণ যন্ত্র যদি আমরা দেখি, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি, তখন সেটাকে আমরা বলছি আলোক অণুবীক্ষণ যন্ত্র। আর ইলেকট্রন দিয়ে যদি আমরা ইলেকট্রন দিয়ে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলছি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে? আচ্ছা, আলোক অণুবীক্ষণ যন্ত্র আবার দুই ধরনের, একটা হলো সরল এবং আরেকটা হলো যৌগিক। ওকে, তাহলে এটা হলো একটা আলোক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে আমরা অলরেডি বলেছি আলোক অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের, একটা হলো সরল আর একটা হলো যৌগিক। তো এটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র।
তাহলে আলোর সাহায্যে ক্ষুদ্র বস্তু দেখা যায় আলোক অনুবীক্ষণ যন্ত্রে, এবং এটা দুই প্রকার, একটা হলো সরল এবং আরেকটা হলো যৌগিক। তাহলে দেখো এটা হলো একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের ছবি। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে কি কি জিনিস থাকে তুমি দেখো তো, দেখে বোঝা যাচ্ছে কি কি জিনিস থাকে। দেখো আমরা মার্কিং করে দেই, এটা রিডিং পড়লে বোঝা যায়। দেখো এই যে একটা পাদদেশ থাকে, তাই না, একটা পাদদেশ থাকে বা বেজ থাকে একটা, এর উপরে কি থাকে দেখো তো, এর উপরে এরকম লম্বা একটা কলামের মতো একটা অংশ থাকে, তাই না, এটার নাম হলো স্তম্ভ, রাইট। আচ্ছা, দেন কি থাকে, দেন এই স্তম্ভের মধ্যে এরকম একটা জিনিস থাকে, একটা প্লেটের মতো, একটা পাতলা প্লেটের মতো অংশ থাকে, এটাকে আমরা বলছি মঞ্চ। হুম। আচ্ছা, এই মঞ্চের মধ্যেই আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা আমরা এখানে রাখবো। এখন ধরো আমি একটা জিনিস দেখতে চাই, মনে করো এই জিনিসটা দেখতে চাই, তাহলে এটা যে এখানে রাখবো, এটা আমাকে ধরে রাখতে হবে না, ধরে রাখার জন্য এখানে ক্লিপ থাকে, এই যে এই ক্লিপ, এই ক্লিপের সাহায্যে এটা এরকম করে ধরে রাখি। ওকে, দেন এর উপরে দেখো আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার নাম হলো টানানল। এই টানানল, এটার এখানে স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো আমরা ঘোরানোর মাধ্যমে এটাকে আমরা একটা পজিশনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই টানানলের উপরে এখানে দেখো একটা হাতল আছে, এবং এই হাতলের মাথায় এখানে অভিনেত্র থাকে। অভিনেত্র মানে এখান দিয়ে আমরা দেখব, আমরা এই দিক দিয়ে চোখ দিয়ে দেখব, ঠিক আছে। ওকে, আর কি থাকে, এখানে একটা দর্পণ থাকে, এই যে স্তম্ভ, এই স্তম্ভের মাঝখানে সামনের দিকে একটা দর্পণ থাকে, আর সন্নিবেশক স্ক্রু থাকে, এই স্ক্রু ঘোরানোর মাধ্যমে আমরা এটাকে পজিশনে নিয়ে আসতে পারবো, সামনে পেছনে ডানে বামে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো সরল অনুবীক্ষণ যন্ত্রের ছবি। এরপর হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যেই অনুবীক্ষণ যন্ত্রটার সাথে তোমরা পরিচিত এবং এটা তোমরা সবাই দেখেছো। তোমরা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বাস্তবে কারা কারা দেখেছো আমাকে বলো তো, বাস্তবে কারা কারা দেখেছো বাস্তবে? ভেরি গুড, তোমরা দেখি সবাই দেখেছো, হ্যাঁ, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। ওকে, ভেরি গুড। তাহলে এটা একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছবি, স্কুলে দেখেছো তোমরা, রাইট। আচ্ছা, তাহলে কি কি থাকে দেখো, পাদদেশ থাকে, মানে যার উপরে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা বসানো থাকবে এটাকে বলা হয় পাদদেশ, হ্যাঁ, বা বেজ, ইংলিশে বলা হয় বেজ বা পাদদেশ। পাদদেশের উপরে দেখো উলম্ব একটা অংশ থাকে যে এরকম, এই অংশটার নাম হলো স্তম্ভ, এই অংশটার নাম হলো স্তম্ভ, হ্যাঁ। স্তম্ভর সাথে দেখো একটা বাঁকানো অংশ থাকে, এই যে বাঁকানো অংশ, এই বাঁকানো অংশটার নাম হলো বাহু, বা ইংলিশে বলা হয় আর্ম, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর্মের সামনের দিকে মানে বাহুর সামনের দিকে দেখো এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে এই যে এটা কোথায় গেল, এই যে এটা, এই জিনিসটার নাম হলো মঞ্চ, বা ইংলিশে বলা হয় স্টেজ, ঠিক আছে, স্টেজ। আচ্ছা, দেন স্টেজের নিচে বা মঞ্চের নিচে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ডায়াফ্রাম দেখতে পাচ্ছি, যে ডায়াফ্রাম, এই অংশটুকুর নাম হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে আবার আমরা দেখতে পাচ্ছি দেখো দর্পণ, ওকে। আচ্ছা, বাহুর আরো উপরের দিকে দেখো আমরা এরকম একটা নলের মতো অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলি আমরা দেহনল। দেহনলের উপরের দিকে থাকে হলো টানানল, আর নিচের দিকে থাকে হলো নাসিকা, এই যে এটার নাম হলো নাসিকা। টানানলের এই যে টানানল, এই টানানলের উপরে থাকে হলো অভিনেত্র নামে একটা অংশ, অভিনেত্র মানে এই অভিনেত্র দিয়ে আমরা দেখতে পাই, এখান দিয়ে আমরা চোখ দিয়ে যেটা দেখি এটাই হলো সেই অভিনেত্র, এখানে আমরা দেখি, ওকে। আচ্ছা, আর এই নাসিকার নিচে এই যে যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলছি আমরা অবজেক্টিভ। আমরা যে বস্তুটাকে দেখতে চাই সেটা আমরা এখানে রাখি, এই যে মঞ্চের মধ্যে রাখি, তাহলে মঞ্চের মধ্যে রাখলে দেন আমরা দেখতে পাই, এই যে মঞ্চে রাখলাম, অভিনেত্র দিয়ে তাকালাম, তাকালে আমরা এখানে দেখতে পাবো।
ঠিক আছে, ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার? ওকে। আর এই স্ক্রুগুলো, এগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা পজিশনে নিয়ে আসতে পারি, এই জিনিসটাকে পজিশনে নিয়ে আসতে পারি, সামনে পেছনে ডানে বামে এরকম। তোমাদের বইয়ের মধ্যে আরো বিস্তারিত লেখা আছে, রিডিং পড়লে বুঝবে। ওকে, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে আর্ম। অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে নিচে কোনটি নিয়ন্ত্রণ করা যায়? ওকে, তাহলে আলো তীব্রতা। আর হলো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র রয়েছে, এটা হলো তোমার শক্তিশালী তড়িৎ চুম্বকীয় ইলেকট্রন স্রোতের গতিপথ বাঁকিয়ে কোষ অঙ্গাণুকে নষ্ট করে আর কম্পিউটার মনিটরে অদৃশ্য ছবি দৃশ্যমান হয়। এগুলো ডিটেলস দরকার নেই, তোমার জাস্ট নামটা মনে রাখলে হবে। ওকে, আচ্ছা, তাহলে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো এখন পড়ে নিও, 400 থেকে 700 এই। এরপরে আসো স্টেইনিং। স্টেইনিং জিনিসটা কি? স্টেইনিং, আচ্ছা, স্টেইনিং জিনিসটা হলো যে ধরো আমার এই চামড়া, এখান থেকে আমি কোষ দেখতে চাই, আমার চামড়ার মধ্যে কি কি কোষ আছে। এখন এই কোষটা আমি যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখব, তখন এই কোষটাকে আমি আলাদা করতে পারবো না। মানে এত পাতলা কোষ, কোষ কোনটা, পানি কোনটা, আর কি কোনটা কিছুই বুঝবো না আমি। কোষের নিউক্লিয়াস কোনটা, মাইটোকন্ড্রিয়া কোনটা, এগুলো আমি কিছুই বুঝবো না নর্মালি আমি যদি দেখতে চাই। তাহলে দেখার উপায় কি? দেখার উপায় হলো ওই কোষটাকে রং করা। তাহলে কোষটাকে যদি আমি রং করি, বা আমি যদি নিউক্লিয়াস দেখতে চাই, নিউক্লিয়াসকে যদি রং করি, তাহলে আমি অনুবীক্ষণ যন্ত্রে নিউক্লিয়াসটা দেখতে পাবো। আমি যদি মাইটোকন্ড্রিয়া দেখতে চাই, মাইটোকন্ড্রিয়ার জন্য ধরো এমন একটা রং করলাম, আমি শুধু মাইটোকন্ড্রিয়াই দেখতে পাবো। ধরো কোনো একটা এক ধরনের ব্যাকটেরিয়া দেখতে চাই, তাহলে সেই ব্যাকটেরিয়াকে আমি যদি রং করি, তাহলে আমি শুধু ওই ব্যাকটেরিয়াটাই দেখতে পাবো, অন্য কোনো ব্যাকটেরিয়া দেখতে পাবো না। তাহলে এই যে যে রং করছি আমরা, এই রং করার যে পদ্ধতি, এই রং করার পদ্ধতিকে আমরা বলছি স্টেইনিং। ওকে, আর যে রং আমরা ইউজ করি, সেই রংগুলোকে আমরা বলি স্টেইন। ঠিক আছে, তাহলে দেখো রঞ্জক পদার্থটার নাম হলো স্টেইন, আর কোষ বা টিস্যুর পাতলা স্তরকে রং করা, এটাকে বলছি আমরা স্লাইড স্টেইনিং। বিশেষ ধরনের কোষ কিংবা কোষের বিশেষ অংশ, অঙ্গাণু বা টিস্যুর নির্দিষ্ট উপাদান রঙিন করা হয় অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত করার জন্য। ঠিক আছে, কিভাবে রং করবো এগুলো তোমরা যখন বড় ক্লাসে উঠবে, তোমরা যখন মেডিকেলে পড়বে, তখন এগুলো জানতে পারবে। রং করার অনেকগুলো প্রসিডিউর আছে, হ্যাঁ, বিভিন্ন প্রসিডিউর। এটা হলো রং করার প্রসিডিউর। হ্যাঁ, এই যে এই প্রসিডিউর তোমার জানার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা তুমি যখন মেডিকেলে পড়বে, মেডিকেল ফার্স্ট ইয়ারে এগুলো তখন শেখানো হয়। ওকে, আচ্ছা, ওকে, তাহলে হোমওয়ার্ক একটা থাকলো যে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝো, এটা খুব সহজ একটা হোমওয়ার্ক। হ্যাঁ, তো এই আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে কি না? কোনো প্রশ্ন থাকলে করুন। আজকে লেকচার যা যা পড়ানো হলো, এই লেকচারের উপরে কোনো প্রশ্ন আছে কিনা কারো? গ্রন্থির কাজ কি? আচ্ছা, গ্রন্থির মধ্যে যে বিভিন্ন এনজাইম তৈরি হয়, এই এনজাইমগুলো বিভিন্ন রকমের কাজ করে। যেমন গ্রন্থির মধ্যে পরিপাককারী এনজাইম তৈরি হয়, পরিপাককারী এনজাইমগুলো খাদ্য পরিপাক করে। গ্রন্থির মধ্যে লম্বা হওয়ার জন্য যে এনজাইম দরকার হয়, সেই লম্বা হওয়ার জন্য এনজাইম বা হরমোন, লম্বা হওয়ার জন্য যে হরমোন, সেই হরমোনগুলো কাজ করে। ডাবল এক্স মানে হলো পাওয়ার, পাওয়ার বুঝাচ্ছে। হ্যাঁ, একটা এক্স মানে পাওয়ার কম, ডাবল এক্স মানে পাওয়ার আর একটু বেশি, দ্বিগুণ পাওয়ার। ইউরেথ্রা মানে হলো মূত্রনালী।
এনজাইম হলো এক ধরনের রাসায়নিক পদার্থ। ওকে, লিভার কোন তন্ত্রের অংশ? আমরা দেখলাম না, লিভার পরিপাক তন্ত্রের অংশ। পিটুইটারি এগুলো হলো গ্রন্থির নাম। এই পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, এগুলোর মধ্যে এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি, এনজাইম তো না, হরমোন তৈরি হয়। যকৃত মানে হলো কলিজা, আমরা যেটাকে কলিজা বলি বা লিভার বলি। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না সেরকম কিছু। তো ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট টাইম তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।